স্বাগত আজকে বাংলাদেশে আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মহিউদ্দিন। জরিপের ফল ও বিশ্লেষকদের আভাস উল্টে দিয়ে হোয়াইট হাউসের সিংহাসনে মহামান্য ডোনাল্ড ট্রাম্প। মাত্র 18 মাসের রাজনৈতিক জীবনে এই রিপাবলিকান এখন বিশ্বের অন্যতম ক্ষমতাধর প্রেসিডেন্ট। ঘটনার প্রথম ঝাঁকুনিতে পুঁজিবাজারে নেমেছে ধস। গোটা বিশ্বের রাজনীতি অর্থনীতির জন্য খুলতে হচ্ছে নতুন নতুন হিসাবের খাতা। এসব নিয়ে আজকের আলোচনা। ট্রাম্পের কার্ডগুলো কথা বলতে স্টুডিওতে আছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ইনাম মোহাম্মদ চৌধুরী, আছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক সচিব ওয়ালিউর রহমান, আছেন এফবিসি এর সাবেক সভাপতি মীর নাসির হোসেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ডক্টর দেলাওয়ার হোসেন আছেন আমাদের সঙ্গে। স্বাগত আপনাদের সবাইকে। ট্রাম্প যে কার্ডগুলি খেলেছেন সবগুলি তার বিপক্ষে কাজ করেছে বলে বিশ্লেষকেরা বলছিলেন, পর্যবেক্ষকরা জানাচ্ছিলেন, কিন্তু দেখা গেল যে তার পক্ষেই সেগুলি কাজ করেছে। যারা ভোট দিলেন তারা ট্রাম্পের কাছ থেকে আসলে কি আশা করছেন আপনার পর্যবেক্ষণ একটু শুনতে চাইবো জানাবেন। আমার কাছে মনে হয় ট্রাম্প যে তিনটি জিনিসের উপর প্রথম জোর দিলেন, তো টেরোরিজম, ট্রেড আর ইমিগ্রেশন, এই তিনটে, আরো কতগুলো জোর দিয়েছিলেন, কিন্তু এই তিনটে ব্যাপার খুব সেন্সিটিভ ছিল এবং সেখানে তিনি অত্যন্ত উগ্রপন্থীভাবে তার মতামত জাহির করেছেন। সুতরাং এই তিন দিকের এই তিনটি বিষয়ের যারা সমর্থক ছিলেন তারা নিঃসংকোচ চিত্তে ট্রাম্পকে সমর্থন দেওয়ার কথা ভেবেছেন। কিন্তু এটা যে অনেক ক্ষেত্রে অন্যায় হয়ে যাচ্ছিল এটা তারা হয়তো বুঝতে পেরেছিলেন, সেজন্য এটা প্রকাশ্যে তারা নিয়ে আসেননি। কিন্তু আপনি দেখুন, ওই যে ফ্রান্স থেকে যে ন্যাশনাল পার্টি যারা তাকে অভিনন্দন জানালেন, থেকে ইংল্যান্ড থেকে পর্যন্ত জানানো হলো, যে যারা জানিয়েছে তারা বলছে যে এটা ট্রাম্পের জয় নয়, এটা হচ্ছে ট্রাম্পের নীতির জয়। এখানে তিনি বলছেন যে বর্ণবাদ সমন্বিত যে ইমিগ্রেশন পলিসি, অ্যান্টি ইমিগ্রেশন, ব্রেক্সিটের কথা, আপনার মনে আছে ব্রেক্সিটের গিয়েছিল, ট্রাম্পের ফেভারে তারা কাজ করেছে। সেখানে তারা একটা আন্তর্জাতিক সম্পর্কের কথা ভেবে নিয়েছে। ট্রেডের ব্যাপারে এটা তারা বুঝেছে, আপনার মিডল ক্লাস যারা ছিল, আপনার আমেরিকান হোয়াইট ট্রেডার্স যারা বিজনেস ক্ষেত্রে আছেন, তারা ভেবেছেন যে ব্যবসা ক্ষেত্রে তাদের একটা প্রোটেকশনিস্টে তিনি একটা ভূমিকা নেবেন বলেছেন, এটা সত্যি সত্যি নেবেন এবং সেক্ষেত্রে তারও উপকৃত হবে। আর টেরোরিজমের ক্ষেত্রে সেটা হয়েছে, তারা এভাবে করেছে এবং তিনি বলেছেন যে সব যারা ভেবেছেন মুসলিমদের ব্যান করে দেবেন, তারপর মেক্সিকো থেকে আসতে দেবেন না, এবার বিভিন্ন রকম ইয়ে করবেন, কড়াকড়ি ভাবে বলেছেন। রাইট, কিন্তু আসলে এগুলো তার বলা কতটুকু ন্যায়সঙ্গত হয়েছিল সেটা আরেকটি প্রশ্ন। এখন যদি বলা হয় তিনি এসব করবেন না, এগুলো ইলেকশন গিমিক ছিল বা ইলেকশন প্রেজেস ছিল, তাহলে কিন্তু আমার কাছে মনে হয় এটা খুব নীতি বিহর্গিত ব্যাপার হয়ে যাচ্ছে ব্যাপারটা। আরো কতগুলো ব্যাপার ছিল, আপনার ধরুন যেখানে তিনি যেসব কথা বলেছেন, এই যে আপনার মহিলা সংক্রান্ত, আপনার অ্যাবর্শন নিয়ে বলুন, মহিলাদের যে আপনার ওয়েজেস নিয়ে তিনি বলেছেন। এটা কিন্তু একটা আশ্চর্যজনক ব্যাপার যে এইসব ক্ষেত্রে বলেছেন, এর প্রতিক্রিয়া যেরকম হওয়া উচিত ছিল আমরা ভেবেছিলাম সেরকম প্রতিক্রিয়া হয়নি। আমরা একটু অ্যাম্বাসেডর ওয়ালিউর রহমান আপনার কাছে জানতে চাইবো যে আসলে মার্কিন যুক্তরাষ্ট্রের লোকজন যে ভোটগুলি দিলেন ট্রাম্পকে, তাদের প্রত্যাশাটা কি, যেখান থেকে আসলে শেষ করেছেন জনাব ইনাম মোহাম্মদ চৌধুরী, সেখান থেকে যদি আপনি একটু বলেন মার্কিন যুক্তরাষ্ট্র কি প্রত্যাশা করছে তার কাছে আসলে। দেখুন, এটা ধন্যবাদ। এটা আমি একটা উদ্ধৃতি দিয়ে শুরু করব যে 18 শতকে দুজন ফরাসি পলিটিশিয়ান এবং ফিলসফার এসেছিলেন আমেরিকাতে, মসিও তুর্গো এবং অ্যালেক্সিস de Tocqueville। ওদের একটু একসঙ্গে না, পৃথক পৃথক করে। দুজনেরই উক্তি হলো, পরে বই লিখেছেন তারা আমেরিকার ডেমোক্রেসি সম্বন্ধে, যে এটাই হলো পৃথিবীতে সবচেয়ে বড় এবং এনলাইটেন্ড ডেমোক্রেসি, এবং আমরা সবারই উচিত আমেরিকান গণতন্ত্রকেই ফলো করা। এর চেয়ে বড় কিছু হতে পারে না বা আমরা দেখিনি কিছু। এইভাবেই কিন্তু চলে আসছিল 240 বছরে। ইলেকশন হয়েছে বিভিন্নভাবে, কিন্তু এবারে যে ইলেকটোরাল প্রসেসে যে মিস্টার ডোনাল্ড ট্রাম্প, প্রেসিডেন্ট ইলেক্ট ডোনাল্ড ট্রাম্প, যে কতকগুলি ভাষা নিয়ে এসছেন, কতকগুলি পন্থা নিয়ে এসছেন, এগুলো কিন্তু ছিল না। যেমন ধরেন, যখন ক্যাম্পেইন হচ্ছে, ক্যাম্পেইনে বলছেন ট্রাম্পের লোকজন যে লক হার আপ, দিস ইজ ভেরি আনডেমোক্রেটিক, সেন্ড হার টু প্রিজন, লক হার আপ। এবং ডোনাল্ড ট্রাম্প হিমসেলফ বলছেন সেকেন্ড ডিবেটে মনে আছে যে আপনি তাহলে যদি আইন থাকতো দেশে তাহলে আপনি জেলে থাকতেন। তো ডোনাল্ড ট্রাম্প
ইজ এ ফেনোমেনন, এবং এই ফেনোমেননটা আপনার বলতে পারেন যে পপুলিস্ট ফেনোমেনন, যেটা মারি লোপেন ফ্রান্সে হয়েছে। ব্রেক্সিট হলো একটা ওই যে সেই ভদ্রলোক, তারপরে আপনার ইয়েতে জার্মানিতেও আপনার এরকম একটা কাইন্ড অফ পপুলিস্ট লিডার জন্ম মানে উঠছে। তো দিস ইজ ওয়ান সাইড। এবং এখন প্রশ্ন হলো যে আপনি জিজ্ঞেস করবেন, যে নিজেকে জিজ্ঞেস করতে হবে যে ইজ ডোনাল্ড ট্রাম্প ওয়ান অফ দেম? আমি বলবো যে অনেকটা তাই, জি যে হি ইজ ওয়ান অফ দেম। তবে আমেরিকাতে একটা অসুবিধা আছে তার জন্য, যে সে জিতেছে ঠিকই, সেখানে আমরা কথা বলছিলাম যে যে এফবিআই ডাইরেক্টর হ্যাজ James বিন Comey. এ ভেরি ইম্পর্টেন্ট প্লেয়ার ইন দিস হোল গেম। অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট, এটা ভুল বলা হবে না যদি বলা হয় যে হি হ্যাজ অ্যাকচুয়ালি মেড ইট ইজি for Mr. Donald Trump to be elected as President of America. Without that note to the Congress, he would have never been elected. This is how the position is. But now, Donald Trump অত্যন্ত চতুর ব্যক্তি একজন, এবং তিনি যে মাঝে মাঝে বলা হয় না যে কোন ট্রাম্পের সঙ্গে আমরা মিট করব, তিনি এখন আপনার যেভাবে কাল কথা বলেছেন, দ্যাট ইজ নট দ্য ট্রাম্প দ্যাট উই হ্যাভ সিন। কাজেই আজকে তাকে একটা নতুন ট্রাম্প হিসেবে দেখা যাচ্ছে। হি হ্যাজ টু, কারণ সেটাই তো আমেরিকান প্রেসিডেন্টস ওভাল অফিস, Right. প্রেসিডেন্টস অফিস উইল নট অ্যালাউ that kind of behavior, সেরকম and he will be absolutely a failed president in America যদি এরকমটি উনি এরকম করেন। ব্যবহার যদি সে করে, এবং if it doesn't go with the bureaucracy, Right. with the establishment of America, Right. he claims that he is not an established man, but he will be absolutely thrown out of this. তার এস্টাবলিশমেন্ট হতেই হবে। আমরা জনাব মীর নাসির হোসেনের কাছে জানতে চাইবো যে সারা জীবনের ব্যবসায়ী, 18 মাসের রাজনীতিবিদ, মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ পদে আসীন হলেন, সেটা থেকে আমরা আসলে কি শিক্ষা নিচ্ছি বা কি দেখছি, এটার আপনার বিশ্লেষণটা একটু শুনবো জনাব মীর নাসির হোসেন। Actually আমি কিন্তু বলবো না 18 মাস, কারণ হচ্ছিল 2012 সালে যখন মিট রমনি হেরে গেল, তখন তারা একটা স্টেটমেন্ট দিয়েছিল, যদি হিসপ্যানিকদের ঠেকানো না যায় তাহলে হোয়াইট আমেরিকান মানে নন ন্যাচারালাইজড আমেরিকানদের ভবিষ্যৎ উইল বি অ্যাট স্টেক। তার মানে হি টুক প্রিপারেশন ফ্রম 2012 থেকে। তো 18 মাসে সে যে জিনিসটা করেছে তার জীবনে দেখেছে, সে অনেক সাকসেস এনেছে, অনেক গিমিক্স করেছে। যেমন সে তখন তাকে যখন জিজ্ঞাসা করা হয়েছে তুমি তো ট্যাক্স দাও না, তখন বলে আই এম এ স্মার্ট গাই। দ্যাট মেক্স মি স্মার্ট। হ্যাঁ, তো তার এইগুলি, এবং সে কিন্তু যেটা উনি বলেছেন চতুর ব্যক্তি, উনি সব কিছু কিন্তু ওভারকাম করেছেন এইগুলি দিয়ে। বিভিন্ন যে ইস্যুগুলি এনেছেন, যেমন এই নন ন্যাচারালাইজড আমেরিকানদের যারা নেগলেক্টেড, বিশেষ করে ওয়ার্কিং ক্লাস যারা হাই স্কুল ড্রপ আউট, এরা কিন্তু মাঝখানে ভোটিং সেন্টারে আসতো না, কারণ এস্টাবলিশমেন্টের প্রতি তাদের একটা বিরাট অনীহা, কারণ তাদের ভাগ্য উন্নয়ন হচ্ছে না। কারণ অনেক এই শ্রেণীর লোক আমেরিকায় ইভেন ইন্স্যুরেন্স নেই, হেলথ ইন্স্যুরেন্স নেই। 9% অফ দ্য পপুলেশনের পাসপোর্ট নেই, দে ক্যানট অ্যাফোর্ড টু ট্রাভেল। তো এদেরকে কিন্তু সে টানতে সক্ষম হয়েছে, যার জন্য আপনি দেখবেন যে কালকে যেভাবে হুমড়ি খেয়ে পোলিং সেন্টারের লোক এসছে, সে শহর অঞ্চলে, গ্রাম অঞ্চলে, সব জায়গায় এরাই কিন্তু ট্রাম্পকে তুলে নিয়ে তার ব্যাপারে কোন ধরনের প্রত্যাশা তৈরি হয়েছে কিনা যুক্তরাষ্ট্রের? অবশ্যই, মানে অবশ্যই, কারণ সেই প্রত্যাশার উপরে কি থাকছে? কারণ হচ্ছিল সে যেটা বলেছে, বিশেষ করে মিশিগান, নর্থ ক্যারোলাইনা, এইসব জায়গায় ইন্ডাস্ট্রিয়াল রাস্ট বেল্ট, মানে এখানে যেটা হয়েছে জব কাট হয়েছে, ব্লু কলার হোয়াইট আমেরিকানদের কারণ হয়েছে অ্যাকশন করার জন্য। কোল রিজিয়ন হচ্ছিল মিশিগানে, এই যে মানে কার্বন ইমিশনের ব্যাপারে যে এগ্রিমেন্ট হয়েছে, এরপরে কিন্তু কোল ফায়ার পাওয়ার প্ল্যান্ট শাটডাউন করা হয়েছে, যার জন্য দেখা গেছে যে ওইখানে অনেক কোল মাইন বন্ধ হয়ে গেছে, অনেকে ব্যাংক্রাফট হয়ে গেছে, অনেকে জবলেস হয়ে গেছে। সে যেটা করেছে, হি ওয়ান্টেড টু ক্রিয়েট দ্য জব, এই স্বপ্নটা দেখিয়েছে। এই স্বপ্নটা এবং আমেরিকাকে 1 নম্বর করবে, সেখানে সে ডেফিসিট কমাবে, গ্রোথ বাড়াবে, এই জিনিসগুলি সে বলেছে। তো সেই জন্য আমি মনে করি যে হোয়াইট আমেরিকানদের মধ্যে সে একটা আশার সঞ্চার করেছে। হোয়াইট আমেরিকানদের মধ্যে একটা প্রফেসর দেলাওয়ার হোসেন, আমি যেটা জানতে চাইবো যে অনেকদিন পরে যখন নির্মোহভাবে
আজকের ডোনাল্ড ট্রাম্পকে, নির্বাচিত ডোনাল্ড ট্রাম্পকে দেখা হবে, তখন নিশ্চয়ই অনেকগুলি বিষয় আলোচনায় আসবে, কি করে 18 মাসের একজন রাজনীতিবিদ ব্যবসায়ী সেখানে চলে আসে। আপনি কোন বিষয়টিকে সবচেয়ে মোর পরিবর্তনকারী বলে মনে করছেন এই ক্ষেত্রে? রিপাবলিকানরাই তাকে আসলে সমর্থন দিচ্ছিল না, কেউ তাকে ওন করতে চাচ্ছিল না, তার নাম কেউ বলছিলেন না, মানে আপনার নিশ্চয়ই মনে আছে। না, ধন্যবাদ। এমনকি তাকে যারা ভোট দিবে তারাও কিন্তু তার নাম উচ্চারণ জোরে করছেন বলেন না, নাই। জোরে বলেন নাই। ক্লোজেট তো এখন ভোটাররা ভোট দিয়েছে। আসলে এখানে টার্নিং পয়েন্ট বলতে কিন্তু কিছু নেই, শুধু সে নিজেই কিন্তু নিজের টার্নিং পয়েন্ট। কারণ সে তার প্রথম কথা, সে এস্টাবলিশমেন্টের বিরুদ্ধে কথা বলেছে, প্রচলিত রাজনীতির বিরুদ্ধে কথা বলেছে, পলিটিক্যাল এলিটদের বিরুদ্ধে কথা বলেছে, কিন্তু সে নিজেই কিন্তু আবার সেই রাজনীতির ভেতরে ঢুকেছে, সেই এস্টাবলিশমেন্টের ভেতরে ঢুকেছে। তার মানে এই যে স্ববিরোধিতা, মানে বক্তব্যের জায়গাতে যে প্রক্রিয়াকে সে বিরোধিতা করেছে, সেই প্রক্রিয়ার ভেতরেই সে কিন্তু ঢুকেছে, সে বাইরে থেকে কিন্তু করছে না। ফলে এই যে এই বিষয়গুলো বলে, এবং তার দলের যে প্রাইমারি, সেই প্রাইমারি থেকে শুরু করে পরবর্তীকালে যেভাবে তার দলীয় প্রার্থীদের বিরুদ্ধে বক্তব্য রেখেছে, তাদেরকে আক্রমণ করেছে, এবং এই বিষয়গুলোতে যেভাবে জনগণের একটা দৃষ্টি আকর্ষণ করেছে, যেখানে আমরা দেখছি যে রিপাবলিকান দলের জন ম্যাককেন থেকে শুরু করে তাদের অত্যন্ত জনপ্রিয় হাউস স্পিকার পল রায়ান, সে পর্যন্ত ডিস্টেন্স মেনটেন করেছে, তারপরেও কিন্তু জনগণের যে ব্যারোমিটার, তাদের যে সমর্থনের ব্যারোমিটারটা কিন্তু উপরে উঠছিল। ফলে সে কিন্তু অত্যন্ত ম্যাকিয়াভেলিয়ান, মানে হি ইজ অ্যান এক্সট্রিমলি ভেরি গুড প্লেয়ার অফ ম্যাকিয়াভেলিয়ান পলিটিক্স। তো সেই জায়গাটা কিন্তু সে ধরে রাখছে, এবং শেষ পর্যন্ত হিলারির সঙ্গে তো সে একই আচরণ করেছে। তা আমার কাছে মনে হয় যে তার যে নির্বাচনের ফলাফলের মূল জায়গাটা ছিল আমার বার্নি স্যান্ডার্স। এই জন্য বলছি যে যে নির্বাচনী ফলাফলটা আপনি খেয়াল করে দেখবেন যে টোটাল যে ভোট, বিশেষ করে যে সুইং স্টেটগুলোতে সে ভালো, মানে সে এই ইলেকট্রাল ভোটগুলো পেয়েছে, ওখানে তার সঙ্গে হিলারির ব্যবধান হচ্ছে 1 থেকে 2% ভোটের। অথচ পুরো ওই অঞ্চলগুলোতে যদি আপনি দেখেন, একেবারে নিউ হ্যাম্পশায়ার থেকে শুরু করে বা ওহাইও, এই জায়গাগুলোতে এই যে থার্ড পার্টি, যে লিবারেটেরিয়ান পার্টি, সেই পার্টির ভোট হচ্ছে 2 থেকে 3% বা 4%। এবং সমগ্র মানে মার্কিন যুক্তরাষ্ট্রে যেটা এখন পর্যন্ত যে ফলাফলটা এসছে, তাতে 4.5 বা 6% কিন্তু আপনার তৃতীয় এই দলটি পেয়েছে। যারা তার মানে যারা ভোটাররা ভোট দিয়েছে তারাও জানেন যে তার এই ভোটে কেউ নির্বাচিত হবে না, তাও রেগে ভোট দিয়েছে। আইডেন্টিটি কিন্তু গুরুত্বপূর্ণ। তারা হচ্ছে অ্যাকচুয়ালি যারা বার্নি স্যান্ডার্সের সমর্থক, এবং তারা হিলারিকেও ভোট দেবে না এবং ট্রাম্পকেও দেবে না, তারা অন্য একটা পক্ষকে ভোট দিয়েছে, এবং তারা মনে করেছে যে বার্নি স্যান্ডার্সকে এই মনোনয়নটি না পাইয়ে দিতে। সুতরাং কমির গিফট কিংবা আরো অনেক ঘটনা ঘটেছে যেগুলো হিলারির বিরুদ্ধে গিয়েছে, বা হিলারি নিজেও তার অনেক বিতর্কের মানে জন্ম দিয়েছিল, সেগুলো তো আছেই। কিন্তু সবকিছু উত্তরে কিন্তু হিলারি এগিয়েছিল। কিন্তু এই যে গোষ্ঠীটি, সাইলেন্ট একটা গোষ্ঠী, যারা বার্নি স্যান্ডার্সের সমর্থক, তারা অনেকে ভোট দিতে আসেনি, আবার যারা আসছে তারা তৃতীয় পক্ষকে ভোট দিয়েছে, এবং সেটা কিন্তু আপনার এই ভোটের হিসাবটা পাল্টে দিয়েছে। এবং ইলেকট্রাল সিস্টেমের কারণে কিন্তু হিলারি ক্লিনটন অনেকটা এটা শিকার হয়েছে, সেই আল গোরের মতো, যে তার কিন্তু পপুলার ভোট কিন্তু প্রায় আমি দেখলাম যে প্রায় কাছাকাছি, এখন যেটা আছে বেশি আছে, মানে 46টি অঙ্গরাজ্যের যে ফলাফল, তাতে কিন্তু ফাইনালি পপুলার ভোট হতো তার বেশি। এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ। আর প্রত্যাশার জায়গা থেকে আমার মনে হয় যে সে যে কাজটি অত্যন্ত নিপুণভাবে করেছে, সেটা হচ্ছে যে পলিটিক্স অফ ফেয়ার, মানে একটা ভয়ের রাজনীতি সে করেছে, যে মার্কিন জনগণের ভেতরে ইতিমধ্যে আইএস বা অন্যান্য যে শক্তিগুলো, তাদের দ্বারা যে একটা ভীতি তাদের মধ্যে তৈরি হয়েছে, সেই ভীতিটাকে সে মানে একটা ভালো করে তাদেরকে একটা সেফটির ধারণা দিয়েছে, সেই পারবে তাদেরকে সেফ করতে, তাদেরকে সিকিউর করতে। এইরকম একটা মানে রিয়ালিটি সে তৈরি করে, সেটা একটা মার্কিন জনগণ তার মধ্যে এক ধরনের সেফটি খুঁজে পেয়েছে, এবং যেটা সাধারণ মানুষের মধ্যে, বিশেষ করে যাদেরকে আমরা বলছি নন কলেজিয়েট বা রুরাল সেটিং এর যে ভোটাররা, তারা কিন্তু এটা সহজেই এই পলিটিক্সটা গ্রহণ করেছে। আর জবের ব্যাপারে সে বলছে জব ক্রিয়েট করবে, সেটা খুবই কন্ট্রাডিক্টরি বক্তব্য, এবং খুবই মানে জব ক্রিয়েট কিভাবে করবে সেটির ব্যাপারে আমরা একটা বিরতি নিচ্ছি। অধ্যাপক দেলোয়ার হোসেন যেখান থেকে বলছিলেন, সেখান থেকে আবার আমি একটু জনাব ইনাম আহমেদ চৌধুরী আপনার কাছে জানতে চাই যে তিনি পলিটিশিয়ানদেরকে আক্রমণ করছিলেন ডিবেটের সময়, বারবার বলছিলেন যে পলিটিশিয়ানদের কথাকে তিনি সাউন্ড বাইট বলছিলেন, যেগুলি আসলে কোনো কিছু মানে তৈরি করে না, ফাঁপা আওয়াজ যেগুলিকে বলছিলেন, এবং তিনি বলছিলেন যে তিনি আসলে পারেন, যেহেতু তিনি পলিটিশিয়ান না, যেহেতু তিনি এস্টাবলিশমেন্ট না, যেহেতু তাকে কেউ শিকড়টি খাড়া করেনি, তিনি এটি পারবেন। কিন্তু তিনি আসলে কিভাবে পারবেন সেই সম্পর্কে কোনো আভাস পাওয়া গেল কিনা? আমরা একটা বিরতি নিয়ে ফিরছি আপনার কাছে।
ফিরে এলাম আজকে বাংলাদেশে। জনাব ইনাম আহমেদ চৌধুরী, রাজনীতিবিদদের যিনি ফাঁকা বুলি উৎপাদক হিসেবে বর্ণনা করে যিনি রাজনীতিতে আসলেন, তিনি রাজনীতির আসলে বড় কি পরিবর্তন করতে পারবেন, কিভাবে প্রতিশ্রুতিগুলি রাখবেন, কি করবেন? আমি আসলে আমার কাছে মনে হয় এটা, যেটা আমি প্রথমে সূচনা করতে চেয়েছিলাম, যে তার এইসব অনেকগুলো বাচন ভঙ্গি এবং অন্যান্য জিনিসগুলো অত্যন্ত নীতি বিহর্গিত হয়েছে বলে আমি মনে করি। সাধারণত একটা উন্নত গণতন্ত্রে এ ধরনের ধোঁকা দেয়া বা অন্য কিছু বলাটা এভাবে ঠিক উচিত নয়। তার বক্তব্যে অনেকগুলো কুরুচিপূর্ণ কথাবার্তা ছিল, সেটাকে আমি নিয়ে আসছি না। কিন্তু ধরুন তিনি, এটা বলা হয়েছিল, একটু আগে আলোচনা করছিলাম, যে যে ভীতির সঞ্চার করতে চেয়েছিলেন। 36% বলেছিল স্কেয়ার্ড। তাকে এই যে তিনি স্কেয়ারের, তাকে তিনি যে না যেতেন, তো এটা স্কেয়ার, দেয়ার স্কেয়ার। তো এই 8ই নভেম্বরে বলা হয়েছিল আমেরিকা আক্রমণ হতে পারে। আমেরিকাতে এ ধরনের একটা সৃষ্টি করা হয়েছিল যে আমেরিকাতে আক্রমণ হতে পারে। নিউ ইয়র্কে অনেকগুলো রাস্তাঘাটও বন্ধ করে দেওয়া হয়েছে, বিভিন্ন জায়গায় এরকম হয়েছে। তো মানুষ ভয় পেয়েছে। ভয় পেয়েছে কোত্থেকে? ভয় পেয়েছে এই ইললিগাল ইমিগ্রেন্টস থেকে, শরণার্থী থেকে, বাইরের লোক থেকে, যারা যে আমেরিকাতে অচলাবস্থা একটা সৃষ্টি করতে চাইবে, এ ধরনের এই যে টেরোরিস্ট, এটা তিনি অত্যন্ত সফলভাবে এটা তিনি করতে পেরেছেন। দ্বিতীয়ত ধরুন, তার অনেকগুলো জিনিস আছে, আমার কাছে মনে হয় এগুলো, তার যেগুলো বক্তব্য আছে, এগুলো যদি তিনি করতে চান, ধরুন শরণার্থীর ব্যাপারে তিনি শরণার্থী দেবেন না। যেখানে হিলারি বলেছিলেন যে 10,000 থেকে সিরিয়ার শরণার্থী আবার 4 গুণ করে দেবেন, শরণার্থী দেবেন, তিনি বলেছেন এগুলো মিডল ইস্টে পাঠিয়ে দেওয়া উচিত সব শরণার্থীদের। তিনি যে আন্তর্জাতিক যেসব চুক্তি হয়েছে, ধরুন এখন মারাকাশে কনফারেন্স হচ্ছে জলবায়ু পরিবর্তন, প্যারিসের সিদ্ধান্তগুলো বাস্তবায়ন করার জন্য, কিন্তু সেখানে তিনি বলেছেন না, আমেরিকা এই কষ্টটা সে বেয়ার করবে না। এখন ধরুন এটাকে হোক্স বলছেন, বানানো বলছেন জলবায়ুর পুরো বিষয়টাকে। এটা চিন্তা করে দেখেন, এগুলো যদি তিনি করতে চান, তাহলে এটা ভয়ঙ্কর একটা অবস্থা, সারা পৃথিবীর জন্য এটা আর যদি না করতে চান, তাহলে দেখা যাবে তিনি ধোঁকা দিয়েছেন, তাকে মিথ্যাবাদী বা ধোঁকাবাজ বলে মনে হবে। এবং তিনি যেসব কথা বলেছেন আপনার রাজনীতিবিদ সম্পর্কে, এদের এখন কথা হচ্ছে যে রাজনীতিবিদদের তাও তো একটা থাকে, স্কিম থাকে, একটা ম্যানিফেস্টোর মতো থাকে। তার যে ম্যানিফেস্টো বা যে 7টা পয়েন্ট ছিল, সেই 7টা পয়েন্টে দেখেন প্রত্যেকটি পয়েন্টের মধ্যে আপনি মানে কি বলবো, প্রতিক্রিয়ার একটা একদমই প্রতিক্রিয়াশীল, এটা অত্যন্ত প্রতিক্রিয়াশীল। এবং আমি বলবো এটা আমাদের সভ্যতাকে অনেকটের পেছনের দিকে নিয়ে যাওয়ার একটা পিছনে হাঁটার একটা অবস্থা ছিল। কিন্তু কারা দিয়ে করিয়েছেন? যাদের বলেছেন যেসব পিপুল যারা ফরগটেন হয়ে গিয়েছিল, তোমাদের ভুলে গিয়েছিল এরা, আজকে তোমাদের আমরা নিয়ে আসতে হবে, তোমরাই হচ্ছে তোমরাই হচ্ছে আমরা। এই আমরা তোমরা ব্যাপারটি আসলে খুবই আকর্ষণীয়। অনেকেই বলছেন অ্যাম্বাসেডর ওয়ালিউর রহমান যে ওর বৈদেশিক নীতিতে যে পরিবর্তনই আসুক না আসুক, মিডল ইস্ট নিয়ে তিনি বড় পরিবর্তন আনছেন। মিডল ইস্ট নিয়ে কি ধরনের পরিবর্তন মার্কিন কূটনীতিতে আপনি প্রেডিক্ট করেন অ্যাম্বাসেডর ওয়ালিউর রহমান? দেখুন, মিডল ইস্টে আজকে যে অবস্থা আমরা দেখছি, যেভাবে ডেভেলপ করছে, আজকে থেকে না, বেসিক্যালি প্রেসিডেন্ট বুশ জুনিয়র, ইতিহাস অনেক আছে, সেটা আমি যাব না। তো আমাদের বর্তমান প্রেসিডেন্ট ইলেক্ট, তিনি যে কথাগুলো ভাবছেন আমার মনে হয়, এবং তিনি একবার দুবার স্বীকারও করেছেন যে পুতিন সাহেবের সঙ্গে তো আমার সম্পর্ক ভালোই আছে। এখন পরে সে অস্বীকার করেন, প্রথমে ভালোই আছে। তো ক্ষতিটা কি আছে? যখন জিজ্ঞেস করা হলো ওয়ান অফ দ্য ডিবেটস, আপনার মনে আছে, যে ক্ষতি কি আছে যদি তার সঙ্গে আমি বসে কথা বলে যে আমাদের যে সম্পর্কের যে অবনতি হয়েছে, সেই সম্পর্কটা যদি আমি উন্নত করতে পারি, ক্ষতির কি আছে? এইখানে হচ্ছে তার টোটাল ইনএবিলিটি টু আন্ডারস্ট্যান্ড international politics and diplomacy. He doesn't understand. He has no knowledge. মানে এটা শুধু ডোমেস্টিক পলিসি না, আপনি খেয়াল করেছেন ডোমেস্টিক পলিসি যখন কথা বলে কোনো এক্সপ্লেনেশন দেয় না, শুধু নাম বলে, আনলাইক হিলারি ক্লিন্টন। তো এখানেও তাই, তিনি সমাধান করতে চান, করবেন, এবং তিনি বলছেন যে পুতিনের সঙ্গে তিনি সম্পর্ক উন্নতি করলে ক্ষতি কি? প্রশ্ন হচ্ছে এই যে পিওরলি থিওরিটিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে
এটা রাশিয়ার বিরুদ্ধে কিছু বলা হচ্ছে না, বা ওনার প্রেসিডেন্ট ইলেক্টের বিরুদ্ধে বা পক্ষে কিছু বলা হচ্ছে না। বাট অ্যাজ এ প্রফেশনাল যেটা আমি দেখি যে তিনি এসব বোঝেন না। তিনি বোঝেন না, এবং তিনি জানেন না যে রাশিয়ার বর্তমান পজিশনটা কি। যে in the name of this problem in the neighboring country, রাশিয়া একটা সেই দেশের একটা অংশকে দখল করে নিল। ক্রাইমিয়াকে দখল করাটা পৃথিবী কখনো কোনো দেশ গ্রহণ করেনি, করবেও না। কোনো সার্বভৌম দেশ গ্রহণ করবে না এটা। রাশিয়া আমাদের বন্ধু, তাদের ভেটোতেই কিন্তু আমাদের স্বাধীনতা পেতে আমরা সুবিধা পেয়েছি। কিন্তু ডোনাল্ড ট্রাম্প ডাজন্ট আন্ডারস্ট্যান্ড the implications of this, এবং অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট যে এখানে এসে একটা ওয়ার্ল্ড অর্ডার এখন আছে আমাদের, ভালো মন্দ এর ভিতরে আমরা আছি, এবং সার্টেনলি আমরা তার সুবিধাটা নেওয়ার চেষ্টা করছি যতটা সম্ভব, নিয়েছি আমরা সাকসেসফুলি। সেখানে যদি আমরা ছোট দেশ একটা, ট্রাম্প সাহেব যখন রাশিয়ার কথা বলছেন এবং তিনি সিরিয়া মিডল ইস্টে কিছু করতে গেলে তিনি রাশিয়ার সাহায্য চাইবেন যে তোমরা এটা বন্ধ করো, এটা সেটা করো, কিন্তু সেই অবস্থা তো নাই সেখানে, সেই অবস্থা নাই, এবং তিনি পারবেন না, কারণ রাশিয়া হ্যাজ আদার ইন্টারেস্ট। তারা চাচ্ছেন যে তারা থ্রু মিস্টার ডোনাল্ড ট্রাম্প, প্রেসিডেন্ট ইলেক্ট, তারা চাচ্ছে টু harm or destabilize the NATO establishment, NATO countries. This is their biggest challenge now. They want to তারা বলেছে অলরেডি এটা ভেঙে দেওয়া, এর কোনো দরকার নেই। নেটো হেডকোয়ার্টার থেকে আজকে আসলে এটা উনি বুঝতে পারছেন। আমরা একটা বিরতি নিচ্ছি, বিরতির পর যখন ফিরে আসবো, যখন মীর নাসির হোসেন এবং প্রফেসর দেলোয়ার হোসেন আপনাদের কাছ থেকে একটি ধারাবাহিকতার বিষয় জানতে চাইবো, সেটা হচ্ছে ব্রেক্সিট এবং ব্রেক্সিটের পরে ডোনাল্ড ট্রাম্পের এই উত্থান, এটি আমাদের ব্যবসা বাণিজ্য এবং অর্থনীতিতে কি প্রভাব রাখছে, এবং বাংলাদেশের কোন রকম বাড়তি সতর্কতা বা বাংলাদেশের কি পদক্ষেপ নেওয়া হচ্ছে সে ব্যাপারে আপনাদের কাছে একটু শুনতে চাই। আমরা একটা বিরতি নিয়ে ফিরছি আপনাদের কাছে। ফিরে এলাম আজকে বাংলাদেশে। মীর নাসির হোসেন, ব্রেক্সিট তারপরে ডোনাল্ড ট্রাম্পের এই উত্থান বিশ্ব অর্থনীতি কিরকম প্রভাব ফেলবে আমরা আজকে কথা বলছিলাম। যখনই ট্রাম্প নির্বাচিত হওয়ার ঘোষণা আসছে, আন্তর্জাতিক দর মানে পুঁজিবাজারের এক ধরনের বেসামাল অবস্থা তৈরি হচ্ছে, আপনি কিভাবে দেখছেন? ব্রেক্সিটে যেটা হয়েছে সেটা হচ্ছিল যে আমি মনে করি যে বাংলাদেশের জন্য ফেভারেবল ইন সেন্স, রেমিটেন্সের দিক দিয়ে অসুবিধা হয়েছে, কিন্তু পাউন্ডের দাম কমাতে আমাদের যা ইম্পোর্ট কস্ট ছিল সে ব্রিটেনের সাথে সেটা কমেছে আর কি। কিন্তু আমেরিকার যেটা হয়েছে এখন আমাদের হচ্ছিল আমেরিকা ইজ দ্য সিঙ্গেল লার্জেস্ট ডেস্টিনেশন অফ গার্মেন্টস, উইচ ইজ 20% অফ আওয়ার এক্সপোর্ট, $6 বিলিয়ন। এটা কিন্তু 24% ছিল 2 বছর আগে। তো বলেছে যে ট্রেড এগ্রিমেন্টগুলি সে রিনেগোশিয়েট করবে, ন্যাফটা, অ্যাগোয়া এবং আমরা বলি পিটিটি, ট্রান্সপ্যাসিফিক, এইগুলি যদি হয় তাহলে কিন্তু বাংলাদেশের জন্য একটা সুবিধার সৃষ্টি হতে পারে, যে আমাদের যে কমে যাচ্ছে সেটা হয়তো বেড়ে যেতে পারে। কারণ বাংলাদেশ কিন্তু কোনো অ্যাডভান্টেজ ইউএস মার্কেটে পায় না, কারণ আমরা একটা বর্ধিত আকারের শুল্কে বাংলাদেশের পণ্য কিন্তু আমেরিকান মার্কেটে ঢোকে, উইচ ইজ অ্যাবাউট 15.5 থেকে 16%-এর মধ্যে, ওয়ারাস ইউরোপ থেকে তারা যে আমদানি করে সেগুলো কিন্তু 5-6%-এর মধ্যে আর কি। তো আমাদের জিএসপি সুবিধাও কিন্তু আমরা এই পর্যন্ত পাইনি, যদিও জিএসপিতে আমাদের পোর্টফোলিও লেস দেন 1% অফ দি এক্সপোর্ট, তবুও এর একটা অন্য এফেক্ট রয়েছে। তো আমাদের অ্যাকচুয়ালি কিন্তু মানে সেরকম যে অসুবিধা পড়বে তা আমার মনে হয় না, বরং যদি ওই মার্কেট যাদের ডিউটি ফ্রি, কোটা ফ্রি অ্যাক্সেস রয়েছে, যেটা আমরা দীর্ঘদিন ধরে বলেছি, ইউএসটিআর কেন দেয়নি তার অন্যতম কারণ হংকংয়ে তখন তারা বললো যে ডব্লিউটিওতে যে ইউএস ইন্ডাস্ট্রি, লোকাল ইন্ডাস্ট্রি এফেক্টেড হতে পারে, সেই তাদের অপোজিশনের জন্য ইউএসটিআর ডিড নট অ্যাগ্রি আমাদের ডিউটি ফ্রি কোটা ফ্রি 97% দিল সার্টেন আইটেম, তার মধ্যে গার্মেন্টসের মূল অংশটা বাদ পড়ল। তো ঘটনাটা হচ্ছিল যে যদিও এটা ট্রেড নেগোসিয়েশনটা তারা মানে রি ওপেন করে, আমার মনে হয় ন্যাফটাটা সে করেছে
ট্রেড অফ করার জন্য ওয়াল সে করতেই চায়, কিন্তু অ্যাট দ্য কস্ট অফ ন্যাফটা। ন্যাফটা তোমরা পাবা না, সুবিধা পাবা না, কিন্তু তাহলে তুমি ইয়ে করো। তো যদি কোনোটা রিনেগোসিয়েট করে তাহলে কিন্তু বাংলাদেশের ফেভারে আসার কিছুটা সম্ভাবনা রয়েছে বলে আমি মনে করি। প্রফেসর দেলাওয়ার হোসেন, আমি এই বিষয়ে আপনি একটু মন্তব্য জানতে চাই। আমি প্রশ্নটা আবার একটু করি যে ট্রাম্পের জয় বিনিয়োগকারীরা পুঁজিবাজারে কেন আস্থা হারাচ্ছেন, জিতছেন ট্রাম্প, এখানে এশিয়ার পুঁজিবাজারে কেন টালমাটাল অবস্থা দেখা যাচ্ছে? পরে অবশ্য ইউরোপ এবং আমেরিকার পুঁজিবাজারগুলিতেও এই আভাস দেখা গেছে, ডাউন ট্রেন্ড। ট্রাম্পের যে অর্থনৈতিক যে ভাবনা সেটা কিন্তু অত্যন্ত বিপজ্জনক, কারণ বর্তমান বিশ্ব এটা রাজনীতি বলি বা অর্থনীতি, বিশেষ করে অর্থনীতির জায়গাটা, এটা কিন্তু 1991 সাল থেকে একেবারে একটা গ্লোবালাইজড ওয়ার্ল্ড, এবং সেখানে এই যে মুক্ত বাজার, যেটি ফ্রি ট্রেড, এই ফ্রি ট্রেডের সুবিধা নিয়ে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনীতি এত বিরাট একটা অর্থনীতি হয়েছে। বিশ্বের 1 নম্বর অর্থনীতি ছিল, এখন হয়তো চায়না একটা বড় চ্যালেঞ্জ। কিন্তু এই মুক্ত বাজারের বা গ্লোবালাইজেশনের সমস্ত সুযোগগুলো নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র তার অর্থনৈতিকভাবে প্রতিষ্ঠিত হওয়ার পর এখন মার্কিন জনগণের মধ্যে মুক্ত বাজার বিরোধী একটা সেন্টিমেন্ট বা গ্লোবালাইজেশন বিরোধী একটা সেন্টিমেন্ট ছিল। বাট আমি যে বিষয়টি বলতে চাচ্ছি যে এই ট্রাম্প কিন্তু একটা প্রোটেকশনিজমকে নিয়ে আসার একটা চেষ্টা সে করছে, কারণ সে বলছে যে চীনের যে প্রোডাক্ট আমদানি করবে সেখানে সে ট্যারিফ মানে ইম্পোজ করবে। এই ট্যারিফ ইম্পোজ করার ধারণা কিন্তু খুবই ডেঞ্জারাস, মানে ইট ইজ লাইক মানে নিউক্লিয়ার ওয়েপন্স মানে ড্রপ করার মতো বিষয়। কারণ বর্তমান বিশ্ব অর্থনৈতিক ব্যবস্থা, এই ব্যবস্থায় কোনো সুযোগ নাই যে এই ট্যারিফ বা প্রোটেকশনিজমকে ফিরিয়ে নিয়ে আসা। এটি যদি নেওয়া হয় তাহলে যুক্তরাষ্ট্রের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে, সারা বিশ্বের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে। আমাদের অর্থনীতি যেটুকু আমরা বাজার পেয়েছি এখন, যেমন এখানে বলা হচ্ছে যে আমাদের যে গার্মেন্টসের যে বাজারটি সেটি যুক্তরাষ্ট্রের বাজারের তুলনা মানে আমাদের জন্য বড় হলেও এটি কিন্তু খুবই সামান্য একটা অংশ। আমরা যে জিনিসটি চাচ্ছিলাম যে এই যে ডিউটি ফ্রি অ্যাক্সেসের কথা বা জিএসপি ফেসিলিটি অথবা এই মুক্ত বাজারের বাড়তি সুবিধা আমরা চাচ্ছিলাম, সেখানে এক্সিস্টিং সুবিধাগুলো বন্ধ করার কথা সে বলছে। কারণ যদি নাফটা মানে বন্ধ হইতে সরাসরি করবে না, কিন্তু নাফটার যে ধারণাকে যদি চ্যালেঞ্জ করে এবং টিপিপি যদি বাস্তবায়ন না করা হয়, এবং জাপান বা চীন এবং ইউরোপের অন্যান্য যে বড় বড় অর্থনৈতিক শক্তি আছে তাদের সঙ্গে যদি যুক্তরাষ্ট্র এই ধরনের প্রোটেকশনিজমে যেতে চায়, তাহলে কিন্তু বাংলাদেশের মতো উদীয়মান অর্থনীতিগুলো কিন্তু বড় ধরনের চাপে পড়বে। তো এই চাপটা আমার মনে হয় যে ডোনাল্ড ট্রাম্প তার এই যে ধোঁকা দেওয়ার যে তার যে অজ্ঞতা এবং বিশ্ব রাজনীতি বিশ্ব অর্থনীতি সম্পর্কে তার যে অজ্ঞতার একটা বড় প্রতিফলন হচ্ছে যে এই বক্তব্যগুলো রাখা। কারণ যেখানে ওবামা এই মানে আনএমপ্লয়মেন্ট রেট অনেক রিডিউস করেছে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক প্রবৃদ্ধি হচ্ছে এই উন্নত বিশ্বের সবচেয়ে বেশি এখন, এবং যেটি মানে ঈর্ষণীয়, সেই জায়গাটিকে সম্পূর্ণ রাজনৈতিক কারণে অস্বীকার করে সে একটা ভিন্ন একটা চেহারা দিচ্ছে। কারণ এখানে মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু সবচেয়ে বেশি এই ফ্রি ট্রেডের বেনিফিটটা তারা পেয়েছে, আফটার বেনিফিট পেয়েছে। কারণ যেই জব, কারণ সে একজন ব্যবসায়ী, সে তার কিন্তু মূল উদ্দেশ্য কিন্তু প্রফিট। আমার ধারণা সে যেদিন দায়িত্ব নিবে জানুয়ারি মাসের পরের দিন সে বুঝতে পারবে যে এই বিশ্ব ব্যবস্থা থেকে মার্কিন যুক্তরাষ্ট্র কত লাভবান হচ্ছে এবং বোঝানো হবে এবং তার প্রফিট কোথায় আছে। আমরা একটা বিরতি নিয়ে অ্যাম্বাসেডর ওয়ালিউর রহমান বলবেন, জনাব ইনাম আহমেদ চৌধুরী বলবেন। আমি যেটি বলতে চাই যে বর্তমান পৃথিবীতে এখন যে ধরনের মরলির কথা ডোনাল্ড ট্রাম্প বলছেন তার ভাষণে, সেই ধরনের মরলিতে ফিরে যাওয়ার কোন রকম কোন আপনার ওই প্রশ্নের উত্তর আমি কি বলি, এই যে শেয়ার মার্কেট ধস নামার বিষয়টা কিন্তু ওই প্রোটেকশনিজমের আশঙ্কা থেকে। কারণ আপনি চীনকে আক্রমণ করছেন, আপনি জাপানকে আক্রমণ করছেন যে তাদের অর্থনীতিকে 12টা বাজিয়ে দিবেন, চীনকে বলছেন যে তারা মানি বিজনেস করছে। এগুলো কিন্তু শেয়ার মার্কেটের একটা সাময়িক রেসপন্স, সেই রেসপন্সটা এবং দ্রুত এটি ঘুরে দাঁড়াবে মনে হয়, কারণ চাইনিজ ইকোনমিও আবার এত সহজে ট্রাম্পকে তার বক্তব্য পরিবর্তন করতে হবে, তার অবস্থান পরিবর্তন। আমরা যখন ফিরে আসবো তখন একটু জানতে চাইবো যে মোরল হওয়ার যে স্বপ্ন ডোনাল্ড ট্রাম্প দেখছেন সেটির ব্যাপারে আপনার মন্তব্য। আমরা একটু বিরতি নিয়ে ফিরতে হবে। ফিরে এলাম আজকে বাংলাদেশে। জনাব ইনাম আহমেদ চৌধুরী ও সর্বশেষ অধ্যাপক দেলাওয়ার হোসেন বলছিলেন যে কেন পুঁজিবাজারে আস্থা হারাচ্ছেন। আমরা হ্যাঁ পুঁজিবাজারে আস্থা হারাচ্ছি যে যেটা বলা হলো যে আন্তর্জাতিক
অর্থনৈতিক ক্ষেত্রে বিপর্যয়ের সৃষ্টি করতে হচ্ছে। তিনি যে আপনার প্রোটেকশনিস্ট পলিসিটা দিচ্ছেন, এটা কিন্তু বিশ্ব অর্থনীতির জন্য মোটেই অনুকূল হচ্ছে না। যে 90-এর দশক থেকে যেটা আমরা প্রত্যক্ষ করেছি, এবং তার চেয়ে বড় কথা হচ্ছে যে বিশ্বটাকে গড়ে তোলার চেষ্টা করছি আমরা সহযোগিতামূলক কার্যক্রম ভেতর দিয়ে, সেটা কিন্তু তিনি অস্বীকার করে যাচ্ছেন। এখন যে মোরলির কথা আপনি জিজ্ঞেস করেছিলেন, এখন ধরুন যে মোরলি করতে কোনো দেশ যদি আসে, তাহলে তার কতগুলো ভূমিকা পালন করতে হয়। সেখানে তাকে আপনার ইয়ে করতে হবে, তার একটা মেজর একটা ডোনার হিসেবে আবির্ভূত হতে হবে, সহায়তা দিতে হবে, তাকে প্রতিরক্ষার জন্য, অন্যের প্রতিরক্ষার জন্য ব্যবস্থা নিতে হবে, তাদের ট্রেডের ব্যাপারে সুবিধা দিতে হবে। এসবের কারণে আপনি মোরলি করতে পারেন, কিন্তু সে যেভাবে করছে এটা কিন্তু সে সংকুচিত করে দিচ্ছে। পুটিনের প্রতি যে তার এই আসক্তি, আমার কাছে মনে হয় এটা কিছুটা মনস্তাত্ত্বিক। তিনি যে একটা কর্তৃত্বপরায়ণ যে একটা ভূমিকা আছে, কর্তৃত্বপরায়ণ শক্ত একটা রাষ্ট্রনায়ক এই হিসেবে তাকে দেখতে পাচ্ছেন, এটা আমার খুব ভালো লেগেছে। জনমিনা হচ্ছে যে আপনার অনুমতি নিয়ে হিলারি ক্লিনটন বক্তব্য রাখছেন, তার অ্যাকসেপ্টেন্স স্পিচ আমরা কি একটু যাবো? নিশ্চয়ই, একটু শুনে নেই প্লিজ। হিলারি কি বলছেন। Now, and let me add, our constitutional democracy demands our participation, not just every 4 years, but all the time. So let's do all we can to keep advancing the causes and values we all hold dear, making our economy work for everyone, not just those at the top, protecting our country and protecting our planet, and breaking down all the barriers that hold any American back from achieving their dreams. We've spent a year and a half bringing together millions of people from every corner of our country to say with one voice that we believe that the American dream is big enough for everyone, for people of all races and religions, for men and women, for immigrants, for LGBT people and people with disabilities, for everyone. আমরা হিলারি ক্লিনটনকে শুনছিলাম, তিনি কনসিড করছেন, বলছেন আমেরিকাকে। আপনার আমার মনে যে কথাগুলো তিনি বললেন, যে মোরলি বা কর্তৃত্ব যদি দিতে হয়, নেতৃত্ব দিতে হয়, কর্তৃত্ব না নেতৃত্ব, তাহলে এইসব পয়েন্টসগুলো তাকে মনে রাখতে হবে, এগুলো কার্যকরী করতে হবে সারা প্ল্যানেটের জন্য। আমি শুধু একা এই যে আমেরিকার এই যে সীমানা রয়েছে তার ভেতরে আমরা করতে পারবো না। সেটা তিনি যে ধরুন এখন অনেকগুলো জলবায়ু পরিবর্তনের কথা বলছিলাম, তিনি বলেছেন এটাতে তিনি এন্ডোর্সই করবেন না। তারপর তিনি ট্রেড হোক্স মনে করেন, চাইনিজ হোক্স না, কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, এই যে পুটিনের প্রতি তাই যে নীতিগতভাবে তাকে কি ভূমিকা পালন করতে হবে তিনি কিন্তু বুঝতে পারেননি। রাইট, সে হচ্ছে কি তিনি অন্যরকম একটা ধারণা নিয়ে গিয়ে গেছে। কিন্তু আমার কাছে মনে হয় একটা মহা বিপর্যয়ের মধ্যে আমরা হয়তো যেতে পারি যদি তিনি তার ভূমিকা পালন করতে চান কিছুটা অন্তত, তাহলে কিন্তু গোলমালের শুরু হতে পারে। প্রত্যেকটি ব্যাপারে আপনার ধরুন ইমিগ্রেশনের ব্যাপারে তিনি একটা সেন্টিমেন্ট ক্রিয়েট করছেন, পৃথিবীকে ভাগ করে দিচ্ছেন। আমার কাছে মনে হয় কিন্তু এটা শুধু একটা যে নীতি বিহর্জিত কাজ হচ্ছে তা নয়, এটাকে আপনি ভবিষ্যতের ইতিহাসের দৃষ্টিভঙ্গিতে থেকে দেখতে গেলে এটাকে আপনি হয়তো সভ্যতার এগেইনস্ট ক্রাইম বলেও ধরতে পারেন। বিভেদ করে দিচ্ছেন এবং এই বিভেদ থেকে মানে সভ্যতার অর্জনের মধ্যে আমরা কতগুলি বিষয় পার হয়ে এসে সাদা কালো সবাই সমান, মানে স্কিন কালার এটা কোনো ব্যাপার না। বিশ্ব অর্থনীতি আরেকটা ছিল, আমরা সবাই মিলে ওই যে প্ল্যানেটের কথা বললেন, এই যে প্ল্যানেটকে আমরা বাঁচাবো, আমাদের প্ল্যানেট, উই হ্যাভ অনলি ওয়ান প্ল্যানেট, এই যে কথাগুলো অনেক বছর পরে আমরা এই সভ্যতার 5000 বছর পরে এই পর্যায়ে এসেছিলাম, একটা কথা বলে শেষ করব যে একটা জিনিস বোধহয় আমাদের সবসময় মনে রাখা দরকার যে ডোনাল্ড ট্রাম্প কিন্তু সে বিজনেসম্যান নয়, সে এক্সপোর্ট ইম্পোর্টের ভিতরে নাই, সে nor is he manufacturing anything. He is a builder. He is a builder of buildings and golf courses from Scotland to America, of course, in various places. কাজে এখানে আমাদের যে কারণে 250 জন ইকোনমিস্ট, নোবেল লরিয়েটস, তারা বলেছে যে এই লোকটা পাগল, ডোন্ট ভোট ফর হিম। এর সাথে 22 রিপাবলিকান স্ট্র্যাটেজিস্ট, তারা গত 30 বছর ধরে সব প্রেসিডেন্টকে চালিয়েছে, ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার সবাই, তারা বলেছে হি ইজ এ ডেঞ্জারাস ম্যান, ডোন্ট ভোট ফর হিম। কাজেই
এরপরও যখন তাকে প্রেসিডেন্ট করা হলো, তো একমাত্র যেটা আমাদের জন্য সেফগার্ড সেটা হলো যে ওভাল অফিসে নিক্সন বসে অনেক ক্ষতি করেছেন, ইনক্লুডিং Watergate। তার ওয়াটারগেটের প্লাস তিনি যে ষড়যন্ত্র করেছেন এগেন্স্ট বাংলাদেশ, তিনি এবং কিসিঞ্জার। এইরকম বোধহয় আর হতে দেবে না, কারণ দ্য এস্টাবলিশমেন্ট দেয়ার, হি ইজ নাও ইন দ্য এস্টাবলিশমেন্ট, এস্টাবলিশমেন্ট উইল স্টপ হিম ফ্রম ডুইং এনিথিং দ্যাট উইল গো এগেন্স্ট দ্য ইন্টারেস্ট অফ আমেরিকা। জনাব মীর নাসির হোসেন, আপনার বক্তব্য একটু শুনতে চাইবো যে আমি মোরালি বলি, কর্তৃত্ব বলি, নেতৃত্ব বলি, তার জন্য বেশ কিছু জনাব মিনা মোহাম্মদ চৌধুরী বললেন, মিস্টার ওয়ালিউর রহমান বললেন, আপনি কি মনে করেন যে কি কি উদ্যোগ বা কি কি পদক্ষেপ আসলে গ্রহণ করতে হবে আমেরিকাকে? আমেরিকা তো চায় যে ওয়ার্ল্ড লিডারশিপ দিতে এবং দিয়ে আসছে, সেখানে যে রোলটা প্লে করতে হবে আমেরিকা কিন্তু সে জায়গা দিয়ে যেতে চাচ্ছে, সেটা প্রোটেকশনিজম, এভরিথিং নেগেটিভ অ্যাপ্রোচ নিয়ে কিন্তু সে আসছে, যেটা সে কিন্তু হি কুড রিড আউট দি মাইন্ড অফ দি কমন আমেরিকান, হোয়াইট আমেরিকান, সেটা কিন্তু সবচেয়ে বেশি বুঝতে পেরেছে। এবং হোল জিনিসটা উনি যে বললেন যে বিল্ডার না, তার আরেকটা বড় ব্যবসা ছিল হলো ক্যাসিনোস। তো ঘটনা ছিল এই ব্যবসাগুলি কিন্তু তার চারিত্রিক বৈশিষ্ট্যের মধ্যে চলে এসছে, রিয়েলিটি শো, যার জন্য আপনি হোল ইলেকশন ক্যাম্পেইনে দেখবেন সে অনেক কথা বলেছে, অনেক কথা বলেছে, যেটা আশা করা যায় না কোনো প্রেসিডেন্সিয়াল ক্যান্ডিডেটের কাছ থেকে। তো সে যা বলেছে তার এই 70-80% তাকে বাদ দিতে হবে। হি হ্যাজ টু বি রিয়েলিস্টিক, এবং আমার মনে হয় তার করতে বাধ্য হবে, কেন আমেরিকা প্রেসিডেন্ট শুধু নিজে চলতে পারে না, তার ব্যুরোক্রেসি, পেন্টাগন থেকে পুরো সিস্টেম, তাকে আসলে সিস্টেমের প্রতিনিধি হয়ে থাকতে হবে। আমার মনে হয় হি উইল হ্যাভ টু লিসেন টু দোজ পিপল যারা আমেরিকাকে চালায়। প্রফেসর দেলোয়ার হোসেন, আমি যেটি জানতে চাইবো যে ডোনাল্ড ট্রাম্প যে স্লোগানটি নিয়েছিলেন এবার নির্বাচনে, যে মেক আমেরিকা গ্রেট এগেইন, সেই গ্রেটটি আসলে কি, তার মনের মধ্যে কি আছে, মার্কিন যুক্তরাষ্ট্রের মনের মধ্যে কি আছে, আমরাও গ্রেট আমেরিকা বলতে আসলে কি বুঝি? না, এই গ্রেট শব্দটা কিন্তু যেটা শুরু থেকেই ডেমোক্রেটরা কন্ট্রাডিক্ট করেছে যে আমরা ইতিমধ্যে গ্রেট আছি, এবং সেটাই হলো বাস্তবতা। মার্কিন যুক্তরাষ্ট্রের এই যে পুতিনের সঙ্গে যুক্তরাষ্ট্রের এত মানে সাংঘর্ষিক অবস্থা, সেও কিন্তু বলেছে যে প্রবাবলি বিশ্বের একমাত্র পরাশক্তি হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। এটা তো এই কয়েক মাস আগে, মানে কয়েক মাস কি হয়তো 6 মাস আগে বলেছে, এর চেয়ে বড় স্বীকৃতি আর হতে পারে না। ফলে মার্কিন যুক্তরাষ্ট্রের এই যে গ্রেটনেস, এটা কিন্তু একটা রাজনৈতিক বলি। এই গ্রেটনেসের যে ইকোনমিক ক্রাইটেরিয়া, মিলিটারি ক্রাইটেরিয়া, সব ক্রাইটেরিয়াতে মার্কিন যুক্তরাষ্ট্র একটা বড় অবস্থানে আছে, এটাকে হাইপার পাওয়ার বলা হয়, এবং সেটা পুতিন পর্যন্ত স্বীকার করেছে। ফলে এটা আসলে রাজনৈতিক স্লোগান। কিন্তু আমার কাছে যেটা মনে হয়, মার্কিন এই ডোনাল্ড ট্রাম্পের এই বিশ্ব রাজনীতি সম্পর্কে তার যে অজ্ঞতা এবং স্ববিরোধিতা, এটা কিন্তু অত্যন্ত ভয়াবহ। এবং তাকে যদি এই যে সামনের দিনগুলোতে কেউ বলছেন যে এই 2 মাস তাকে বেশ মাজা ঘষা করে তাকে তৈরি করা হবে, এই 2 মাস অনেক আনলার্ন করতে হবে, সে যা শিখেছে সেগুলো ভুলতে হবে, নতুন করে শিশুর মতো শিখতে হবে, এবং তাকে পরিচালনা করা একটা বড় চ্যালেঞ্জ হবে। এই যে তার যে মনোনীত ব্যক্তিরা থাকবেন, এটাই হচ্ছে বড়। আমাদের একদমই 1 মিনিট সময় আছে, আপনি কি দেখছেন যে তার ক্যাবিনেটে বা তার আসলে ইয়াতে কোন কোন লোক থাকবে? রুডি জিউলিয়ানির কথা শোনা যাচ্ছে, তারা কারা থাকবেন সেই ব্যাপারে কি কোনো কিছু বলবেন, যে মানে এটি কতটা গুরুত্বপূর্ণ হতে পারে, বা তার বাছাই? না, তার বাছাইটা আসলে খুব ডিফিকাল্ট হবে, কারণ রিপাবলিকান দলের ভেতরেই যে বিদ্রোহ বা যে ধরনের তার পক্ষে বিপক্ষের শক্তি আছে, এবং সেই বাছাইটি খুব দূর হবে মনে করছেন। মীর নাসির, আপনি কি কিছু বলবেন যে বাছাই সম্পর্কে? আসলে সে কালকে আপনি যদি দেখে থাকেন তার ভিক্টরি স্পিচের সময়, আজকে আর কি, মানে আজকে দুপুর মানে আজকে সকালে মানে ওদের রাত আর কি, তো রাত 3টার সময়। তো সেখানে কিন্তু কিছু লোককে সে হাইলাইট করেছে, সিনেটার্স কিছু, এবং জুলিয়ানের থেকে আরম্ভ করে। আমার মনে হয় এই লোকগুলিকে সে অ্যাকোমোডেট করতে চেষ্টা করবে বলে আমার, কারণ মেইন স্ট্রিম রিপাবলিকানরা তার সাথে ছিল না, এবং থাকবে বলে মনে হয় না। মিস্টার ওয়ালিউর, আপনি কি মনে করছেন? এখানে বেসিক্যালি সে সাথে রাখবে মোর অর লেস ফিক্সড রুডি জুলিয়ানকে, সে জাস্টিস মিনিস্টার করবে, এবং তার যে বর্তমান ইলেকশন ম্যানেজার ছিলেন, দ্যাট লেডি, জি, সুজান কনওয়ে, কনওয়েল,
তাকে তাকে একটা বড় 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 রোল আমাদের প্লে একদমই করবে। সময় শেষ, আমরা একটা বাক্য আমার শুধু- কাছে মনে হয় ভাইস প্রেসিডেন্ট পেন্সকে দিয়ে কিছু কাজ করার চেষ্টা করবে। ভাইস প্রেসিডেন্ট পেন্সকে যেহেতু দিয়ে গ্রহণযোগ্যতা তার করাবে। অনেক বেশি, কিন্তু সেজন্য- শুধু একটা জিনিসই বলবো, শুধু একটা- খুব risky একটা ব্যাপারটা কথা- হচ্ছে কি, এখানে আপনার যে জুডিশিয়ারি তার কন্ট্রোলে নিয়ে আসা। জুডিশিয়ারি তো তার সে- একদম এটা কন্ট্রোল, সাংঘাতিক সেটিও ব্যাপার। সেটি বড় আলোচনা। Judiciary আর একদমই সময় নেই। জনাব 10 সেকেন্ড। প্রফেসর ওয়ালির রহমান, মীর নাসির এবং গন্তব্য আলোচনা, আপনাদের অনেক ধন্যবাদ। এই ছিল আজকে বাংলাদেশে দেখা হচ্ছে আগামীকাল এই সময়। শুভরাত্রি।